আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জান্নাত ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দিয়া তুমি কেমন আছো? দিয়া তুমি আমায় শুনতে পাচ্ছ? হ্যাঁ মোমো, তুমি ভালো আছো মোমো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ফারজানা এসে পড়েছে আমাদের মাঝে। ফারজানা কেমন আছো তুমি? আচ্ছা মোমো, ফারজানা, ওয়ালাইকুম সালাম। তোমরা কি আগের ক্লাসের অঙ্কটা করেছিলে, লিফু পদ্ধতির অঙ্কটা? জি স্যার, করেছিলাম কিন্তু স্যার ওটা বুঝি না ভালো করে। স্যার প্রবলেম? ওই অঙ্কগুলো আরো কয়েকটা করাতে হবে, অনেক প্রবলেম। অবশ্যই করাবো, অবশ্যই করাবো, কেন অবশ্যই করাবো। ফারজানা তুমি পেরেছো? স্যার লাস্টের টুকু পারি নাই। লাস্টের দিকে পারো নাই না? হ্যাঁ স্যার আজকে না ভারযুক্ত গড় করব। হ্যাঁ, আজকে ভারযুক্ত গড় করবো ইনশাল্লাহ। শোনো আজকে, স্যার, গড় করার সাথে ওইটা আরেকবার দেখাই দিয়েন। হ্যাঁ ভারযুক্ত গড়টা করে আমি একটা একটা নিয়ম করে তোমাদের দেখায় যাচ্ছি। এরপরে ফিফু লিফু ভারযুক্ত গড় সবগুলোই করাবো। প্রতি অঙ্কের মধ্যে দুইটা করে থাকবে, ফিফু অথবা ভারযুক্ত, লিফু ভারযুক্ত অথবা ফিফু লিফু, সবগুলোই করাবো। এখন এখন সবগুলি একটা করে তোমাদের দেখা যাচ্ছে, শিখিয়ে যাচ্ছে। কেমন? তাসফিয়া আসছো? তাসফিয়া, তোমরা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছো? কোশ্চেন ছিল। হ্যাঁ ফারজানা জি কিছু। স্যার, একটু আস্তে আস্তে শোনা যাচ্ছে। ও আচ্ছা, দেখো তো এখন ক্লিয়ার কিনা। জি স্যার। ওকে ফাইন। স্যার আমার কিছু কোশ্চেন ছিল। বলো, কোশ্চেন থাকলে বলো। স্যার এখানে আছে না, বইয়ের মধ্যে দেখতেছি ওই যে মাল খতিয়ান এগুলা কি করতে হবে, তারপর বিল কাট। মাল খতিয়ান তো যেটা করতেছি ফি ফুলি ফুটে মাল খতিয়ান। ও আচ্ছা স্যার। আর বিন কার্ড আর হচ্ছে, স্যার, বিন কার্ড হচ্ছে তোমাকে জানা থাকতে হবে বিন কার্ডে কি কি লেখা থাকে, কি লেখা থাকে না। অবজেক্টিভ কোশ্চেন আসে বিন কার্ডের। বিন ওকে কার্ডের স্যার। বিন কার্ডের উপরে অবজেক্টিভ কোশ্চেন হয়। আমি তোমাদের মনে 3-4টা কোশ্চেন এখান থেকে শিখিয়েছিলাম। বিন জি কার্ডে কি স্যার। লেখা থাকে, কি লেখা থাকে না, বিন কার্ড কে রাখে, মানে কে প্রস্তুত করে, কোথায় থাকে বিন কার্ড, এগুলো বিন কার্ডের সম্পর্কে জ্ঞান থাকতে হবে, যাতে এমসিকিউ কোশ্চেন হলে তুমি পরীক্ষায় উত্তর করতে পারো। ঠিক আছে? স্যার আরেকটা কোশ্চেন আছে। স্যার বলো। বইতে জাবেদা গুলো আছে না, ওইখানে আছে ব্যবসায়ী পণ্য হিসাব। ওইখানে তো ব্যবসায়ী পণ্য হিসাব না দিয়ে ক্রয় হিসাব দিয়ে, ওটা হবে না? না না, ক্রয় হিসাব দিয়ে হবে না। কারণ হবে না কেন, ওই যে কালান্তিক মজুদ পদ্ধতি যদি হয়, কালান্তিক মজুদ যেটা আমরা স্বাভাবিকভাবে যে অঙ্কগুলো করি, জি হ্যাঁ, স্যার। ওইখানে লিখি ক্রয় হিসাব। আর যদি অবিরত মজুদ হয়, মানে নিত্য মজুদ হয়, তখন আর ক্রয় লেখা যাবে না, তখন এই ব্যবসায়িক মজুদ লিখতে হবে বা মজুদ পণ্য লিখতে হবে। ঠিক আছে? তো যেহেতু যেহেতু এই অঙ্কটা করতেছি মজুদ মূল্যায়নের জন্য, নিত্য মজুদ মূল্যায়ন পদ্ধতি বা অবিরত মজুদ মূল্যায়ন পদ্ধতি, সুতরাং এখানে ক্রয় লেখা যাবে না, লিখতে হবে কি ব্যবসায়িক মজুদ অথবা মজুদ পণ্য। কথা বুঝতে পেরেছো? জাবেদা গুলো তোমাদেরকে আমি শিখাবো। আগে খতিয়ানটা শিখিয়ে নেই, খতিয়ান শিখানো হয়ে এলে পর জাবেদাও শিখাবো ইনশাল্লাহ। বলো, আর কোনো প্রশ্ন আছে ফারজানা? স্যার এই অঙ্কে আবার খতিয়ান আছে? হ্যাঁ মোমো বলো।
স্যার আমি যদি ফিফো মেথড করি আর যদি ইস্যুর মধ্যে 120 ইউনিট লেখা থাকে কিন্তু টাকার মূল্য লেখা থাকবে না, তাহলে আমরা কত টাকা বুঝবো? টাকার অঙ্ক তো তুমি উদ্বৃত্তের মধ্যে যে টাকার অঙ্ক লেখা থাকে ওই টাকাটাই লিখবা, একটা টাকা উল্লেখ থাকলেও ওইটা লিখবা না। যেটা উদ্বৃত্তের ঘরে ক্রয়ের দরের ঘরে লেখা আছে ওই দরটাই তুমি ইস্যুর মধ্যে লিখবা। স্যার এটা লিফুর ক্ষেত্র, মানে লাস্টে যেটা আসবে ওইটার উপরে নির্ভর করে 120 মানে ইউনিটে টাকা ধরবো? না, লিফুর বেলায় তুমি শেষের দর, ফিফুর বেলায় আগের মালের হ্যাঁ, দর। শেষের বেলাটাই তো নিয়ে স্যার পরেরটা টাকার মান করবো না পরিমাণ। তুমি কোন অঙ্কের কথা বলছো? একটা অঙ্ক যদি নির্দিষ্ট করে বলো তাইলে ওই উত্তরটা স্যার নির্দিষ্ট হবে। স্যার এখানে 100 ইউনিট দর প্রতি 5 টাকা এবং তারপরে 5 তারিখে ক্রয় করেছে 50 ইউনিট 5.20 টাকা দিয়ে। হ্যাঁ, ইস্যু করে 4 তারিখ 120 ইউনিট টাকা স্যার দেওয়া নেই, তাহলে স্যার কি টাকা তো বুঝবো? দেওয়া থাকবে না, টাকা দেওয়া থাকবে না। আর যদি টাকা দেওয়াও থাকে তাহলে ওই টাকা ধরবা না। আমার প্রশ্নের উত্তর শোনো, ইস্যুর বেলায় টাকা দেওয়া থাকবে না। আর যদি ইস্যুর বেলায় টাকা দেওয়া থাকে তারপরে ওই টাকা ধরবা না। তুমি ধরবা কোনটা? যে টাকা উদ্বৃত্তের করে লেখা আছে। ওই যে তুমি প্রথম বলছো প্রারম্ভিক মজুত পণ্য তারপরে ক্রয়, ওইখানে যে দর আছে জি ওই স্যার, দরে তুমি ইস্যু করবা। বুঝেছি স্যার। বুঝতে পেরেছো? আর স্যার যদি লিফো, হ্যাঁ স্যার যদি লিফো হয় তাহলে স্যার এই 50 ইউনিটের এই 5.20 টাকা ধরেই করবো লিফোর হ্যাঁ, ক্ষেত্রেও? লিফুর ক্ষেত্রে আগে 50 দিবা, তারপরে উপর থেকে দিবা। প্রথম 5 টাকা 20 পয়সাটা দিবা, তারপরে 5 টাকাটা দিবা। জি স্যার, বুঝেছি। ওকে ফাইন। বলো জান্নাত কি বলতেছিল? রাইসা? স্যার এই যে অষ্টম অধ্যায় কি জাবেদা খতিয়ান ওইটিও আছে? যেটা করতেছি এটা খতিয়ান। জাবেদা আছে, জাবেদা করতে হয়, মাঝে মাঝে আসে। জাবেদা দেখাবো, জাবেদা মাঝে মাঝে আচ্ছা আসে স্যার। আর কি। হ্যাঁ, আচ্ছা। তো দেখো আজকে একটা তোমাদের সামনে একটা অঙ্ক করাবো, যেখানে ভারযুক্ত গড় করাবো ইনশাল্লাহ আজকে। আগে তোমরা উদ্দীপকটা একটু ভালো করে দেখে নাও। সকাল সন্ধ্যা লিমিটেডের গুদামের তথ্যাবলী নিম্নে উপস্থাপন করা হলো। আগে 2021 সালের জুন মাসের 1 তারিখে প্রারম্ভিক মজুদ আছে 1000 একক, প্রতি একক 20 টাকা দরে। 3 তারিখে ক্রয় আছে 400 একক 25 টাকা দরে। 8 তারিখে ক্রয় আছে 500 একক 22 টাকা দরে। 12 তারিখে ইস্যু আছে 1200 একক। 15 তারিখে গুদামের ভাড়া প্রদান। 20 তারিখে কারখানা ইস্যু 500 একক। 22 তারিখে ক্রয় 700 একক 24 টাকা দরে। 25 তারিখে সরবরাহকারীকে ফেরত। তো তোমরা আমাকে উত্তর দিবা, এই যে সরবরাহকারীকে ফেরত লেখা, এটা কি ইস্যু হবে না প্রাপ্তি হবে? স্যার এটা ইস্যু। ইস্যু হবে। হ্যাঁ, ভেরি গুড। মানে কারি কে বললে ফেরত দেওয়া হয়েছে, এটা ক্রয় ফেরত। এটা হচ্ছে ক্রয় ফেরত। যন্ত্রপাতির অবধি ধার্য, এটা আসবে না। 30 তারিখ কারখানা ইস্যু করা হলো 600 একক। প্রথম প্রশ্ন, মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। কিভাবে নির্ণয় করবো আমি তোমাদের এখনই দেখাই দিব। স্যার ওটা ক্রয় ফেরত হবে না? ক্রয় ফেরত, 25 তারিখ হলো ক্রয় ফেরত। এখন ক নাম্বার যে প্রশ্ন করেছে মোট ক্রয়ের পরিমাণ, এটা পরীক্ষার প্রশ্নে একেবারে স্পেসিফিক বলতে পারে মোট ক্রয়ের পরিমাণ একক নির্ণয় করো, একক। তাহলে শুধু একক লিখবো। অথবা মোট পরিমাণ টাকা নির্ণয় করো, তখন আমরা টাকা লিখবো। আর কিছুই না বললে আমরা দুইটাই করব। দেখো কিভাবে করব, খেয়াল করে দেখো। মোট ক্রয়ের পরিমাণ 3 তারিখে ক্রয় করেছি 400 একক, পরিমাণের করে একক, এটা হবে একক। দর টাকা, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দর, এটা টাকা। এখানে মোট ক্রয় বলার কারণে তোমাদের আমি একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা লিখবা একক। একক লিখবা, এই ঘরটা এককের ঘর, একক লিখবা। তো শুধু একক বললে শুধু এই এককটা বের করে দিলেই হবে।
আর টাকা বললে টাকাটা বের করে দিলে হবে। আর যদি বলে শুধু ক্রয়ের পরিমাণ লেখো, তাহলে তোমরা এই দুইটি বের করে দিবা, এই এককটাও বের করে দিবা, টাকাটাও বের করে দিবা। বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। জি স্যার বুঝছি। এখানে দেখো আরেকটা কথা আমি বলি, বলছে মোট ক্রয়, মোট ক্রয় বলছে। যদি বলতো নিট ক্রয়, নিট ক্রয় বললে এখান থেকে আমরা ক্রয় ফেরতটা বাদ দিতাম, ক্রয় ফেরত মাইনাস করে দিতাম। মোট ক্রয় বলার কারণে আমরা ফেরতটা মাইনাস করি নেই। শব্দটা খেয়াল করো, এখানে বলছে মোট ক্রয়, মোট ক্রয় বলছে বিধায় আমরা এখান থেকে ফেরতটা মাইনাস করি নাই। যদি বলতো নিট ক্রয় বের করো, নিট ক্রয় বের করলে আমরা ফেরতটা মাইনাস করে দিতাম। আমার কথা বুঝতে পেরেছো? স্যার এটা একটু আরেকবার বুঝাবেন নিট করে। হ্যাঁ আবার বলছি, দেখো এখানে দেখো ক্রয় আছে 3 তারিখে ক্রয়, 8 তারিখে ক্রয়, পরে 22 তারিখে ক্রয়, 25 তারিখে আছে ফেরত, এটা ক্রয় ফেরত। যেহেতু অঙ্কে বলছে মোট ক্রয়ের পরিমাণ দেখাও, তাহলে মোট ক্রয় বলতে শুধু ক্রয়গুলো যোগ করে দিলেই হয়। 3 তারিখ, 8 তারিখ, 22 তারিখ যোগ করে দিলাম, মোট ক্রয় 1600 একক, টাকা 37,800। এটা হলো মোট ক্রয়। স্যার নিট ক্রয় বললে বিয়োগ দিয়ে দেখাবো। আর নিট ক্রয় বললে ফেরতটা বিয়োগ করে দিব, বাদ ক্রয় ফেরত, বাদ ক্রয় ফেরতটা বিয়োগ করে দিব। স্যার বুঝছো? বুঝছি এটা। এখান থেকে ফেরত ম্যানেজ করে দিব। বুঝছো সবাই? স্যার এখানে 50-এর কত টাকা ধরবো? ওই যে যত টাকা 25, করে, 22। যত টাকা করে আমরা ফেরত দিয়েছি, ওই যে লাস্ট করা 24 টাকা করে, লাস্ট করা 24 টাকা করে আমরা বাদ দেব। বুঝেছি স্যার। আচ্ছা ফাইন। এবার দেখো এই অঙ্কটা আমরা ভারযুক্ত করে করব। এখানে প্রশ্ন আছে 3টা, লিফ তোমরা করেছো, আজকে দেখাবো ভারযুক্ত গড়। ভারযুক্ত গড় কিভাবে করতে হয় খেয়াল করে, একটু খেয়াল করো, তাহলে সহজে বুঝবা। প্রথমে এই লেখাগুলো সবসময় সেম থাকবে, এই লেখাগুলো কোনো পরিবর্তন হবে না। এই যে মালের বিবরণ, কোড নাম্বার, বিন নাম্বার, সর্বোচ্চ, সর্বনিম্ন, পুনঃফরমায়েশ, এই কথাগুলো কখনো পরিবর্তন হবে না, এগুলো সবসময় সেম থাকবে। শুধু এখানে এসে নামটা বদলাবে, হয় ফিফু হবে, না হয় লিফু হবে, না হয় ভারযুক্ত গড় হবে। যেটা হয় সেটা আমরা লিখে নেবো। এটার নাম হলো মাল খতিয়ান, এটাই খতিয়ান। এবার দেখো জুনের 1 তারিখ ছিল প্রারম্ভিক মজুদ পণ্য 1000 একক, 1000 একক দাম ছিল 20 টাকা, হয় 20,000। যেখানে গিয়ে তোমাদের কনফিউশন হবে সেখানে আমাকে বলবা যে স্যার এখানে আমার বুঝতে পারিনি বা বুঝা বাকি আছে, আমি সেখানেই তোমাদের সাথে আলোচনা করব। আমি বলে যাচ্ছি, তো এই 1 তারিখের বিষয়টা যে প্রারম্ভিক মজুদ পণ্য লিখেছি উদ্বৃত্তের ঘরে, আমি কিন্তু এটা আগমনের ঘরে লিখি নাই। কারণ প্রারম্ভিক মজুদ বলতে বোঝায় যেটা আমার কাছে আগে থেকেই আছে, আগে থেকে আমার হাতে রয়েছে। আর হাতে থাকার অর্থ হলো উদ্বৃত্ত থাকা, হাতে থাকা মানে হচ্ছে উদ্বৃত্তের ঘরে থাকা। তো উদ্বৃত্ত করে 1000 মাল আছে 20 টাকা রেটের, মোট টাকা 20,000। তো নিশ্চয়ই 1 তারিখে লেখার বিষয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন নেই, তোমরা সবাই পারছো ইনশাল্লাহ নাকি? জি স্যার। ভেরি জি গুড। স্যার। আচ্ছা ভেরি গুড। লামিশা, তুমি তোমার নামের পাশে আইডি লেখো নাই কেন? আইডি লিখতে হবে। লামিশা, লামিশা তোমার আইডি কত, রুল কত? ও কি আমার কথা শুনতে পাচ্ছে নাকি? জি স্যার লিখছি। লিখছো? 11। আচ্ছা আচ্ছা, আমি কার রুল লিখে নেই বলো? 203, 219, 221, 220, 222, 211।
কেউ বাদ পড়েছো? স্যার 224 আমারটা। 224। আর 219 হ্যাঁ 19 স্যার 219 হ্যাঁ 19 লিখেছি। 203, 219, 221, 220, 222, 211, 224। কেউ বাদ পড়ো না, ঠিক আছে, খেয়াল করো। আবার বলছি ভারযুক্ত গড়ের কথা। প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য লিখার পরে আমাদের 3 তারিখে আছে ক্রয় 400 একক। এই 400 একক আমরা প্রাপ্তির ঘরে লিখবো, দাম 25 টাকা, 10,000 টাকা। ভারযুক্ত গড়ের অঙ্ক হইলে তুমি যে কাজটা করবা এখানেই তোমাকে বুঝতে হবে তোমার কাছে 1 তারিখে মাল আছে কয়টা বলো তো? 1000। 1000। 3 তারিখে মাল কিনেছো কয়টা? 400টা। 400। ভারযুক্ত গড়ের বেলায় যদি মাল নতুন করে ক্রয় করা হয় তাহলে আগের মালের সাথে যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে 1400, মাল হয়ে যাবে 1400। স্যার এটা কি যোগ যোগ করে বসবে, আগের মতো বসবে না? আগে একটা উপরে নিচে ফিফু আর লিফুর বেলায় উপরে নিচে বসে, ভারযুক্ত স্যার। গড়ের বেলায় উপরে নিচে বসবে না, দুইটা মাল যোগ হয়ে যাবে ক্রয় করা হলে। যদি ক্রয় করা হয় তাহলে আগের মাল আর নতুন ক্রয় করা মাল দুইটা মাল যোগ হয়ে যাবে, ঠিক আছে? কথা বুঝছো আমার? জি স্যার, কিন্তু স্যার এখানে দরের ক্ষেত্রে কি লিখছে? আমি দর বলি নাই তোমাকে, আমি দর পরে বলতেছি, আগে বলো পরিমাণটা স্যার এটা বুঝলি তো না। জি স্যার। পরিমাণ হচ্ছে আগে ছিল 1000, নতুন কিনেছি 400, দুইটা যোগ করে এক লগে লিখবো 1400, আগের মতো উপরে নিচে লিখবো না, একসাথে লিখবো। এটা বুঝছো কিনা বলো? জি স্যার বুঝছি। আচ্ছা ফাইন। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি যেটুকু বলি এটুকুই শোনো। এবার 1000 মালের দাম ছিল 20,000 টাকা। এই 20,000 টাকা আর এখানে আছে 25 টাকা করে 10,000 টাকা। এই 20,000 আর 10,000 যোগ করবা, যোগ করে লাগবা 30,000 টাকা। আগে মাল যোগ করবা, পরে টাকা যোগ করবা, টাকা হলো 30,000। বলো বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। বুঝছো, ভেরি গুড। যদি বুঝে থাকো আমি আবার বলছি, প্রথমে মাল যোগ করবা, পরিমাণ 1000 আর 400 1400, তারপরে 20,000 আর 10,000 যোগ করলে বা 30,000। আগে মাল যোগ করবা, পরে টাকা যোগ করবা, যোগ করে এবার এই টাকাকে 30,000 টাকাকে 1400 দিয়ে ভাগ দিবা। 30,000 কে 1400 দিয়ে ভাগ করলে দেখবা এই রেটটা আসবে। পরিমাণটা ভাগ করব। টাকাকে পরিমাণ দিয়ে ভাগ দিবা, তখন দর আসবে। এই দরটা এখানে লিখবা, দশমিকের পরে 3 ঘর লিখবা। বলো বুঝছো না বুঝো নাই? স্যার বুঝেছি। বাকিরা বুঝছো? স্যার ক্রয়ের টাকাটাকে ভাগ দিতে হবে না। এই যে মোট টাকা আগের 20,000 পরের 10,000, এই টাকায় টাকায় যোগ করে লাগবে 30,000। পরিমাণ 1000 আর 400 1400, এবার 30,000 কে 1400 দিয়ে ভাগ করবা, তাহলে এই দরটা বের হবে। এই দরটা এখানে লিখবা দরের ঘরে। জি স্যার বুঝছি। জান্নাত বুঝছো? জি স্যার। আচ্ছা ভেরি গুড। পরে যারা আসছো তোমরা সবাই কারো কোনো কনফিউশন আছে ব্যাপারটা বুঝছো? যদি বুঝে থাকো তাহলে দেখো, আবার মাল কিনেছি 500, এবার বলো ফারজানা এই 500 মাল কিভাবে লিখবো? স্যার যোগ হবে কার সাথে? 1400 সাথে। হ্যাঁ 1400 আর 500 যোগ করে লিখবো 1900। ভেরি গুড। জান্নাত বলো টাকাটা কিভাবে লিখবো? জান্নাত? স্যার এই 11,000 আর 30,000 যোগ হবে। হ্যাঁ 30,000 আর 11,000 যোগ হবে, যোগ করে হবে 41,000। এটা তখনই শুধু মাল ক্রয় করলেই ঘটনাটা হবে, মাল ক্রয় করলে এটা হবে। এবার 41,000 কে 19,000 দিয়ে 1900 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে এই রেটটা বের হবে 21 টাকা 5 7 8।
21.578 এটা বের হবে। বলো জান্নাতুল বুঝছো, লামিশা জান্নাত তোমরা কি বুঝছো? জি স্যার। সোহাগী আসছে নাকি? সোহাগীর কণ্ঠ শুনলাম মনে হয়। স্যার আরেকবার বুঝিয়ে দেন, আমার আবার একটু বুঝে লেট করে আসছে। আবার বুঝিয়ে দিব। জি স্যার। ওকে ফাইন। যখন নতুন করে মাল ক্রয় করা হবে, যেমন 3 তারিখে আমাদের কাছে মাল ছিল 1400 আর টাকা ছিল 30,000, দর ছিল 21 টাকা 21.428, 21.428 ছিল আমাদের দর। ঠিক আছে, এই যে এখানে ছিল 1400 মাল, দাম ছিল 30,000 টাকা, আর এই 30,000-কে 1400 দিয়ে ভাগ করলে রেট আসছে 21 টাকা 42 পয়সা, মানে 21.4228 ছিল। 8 তারিখে নতুন করে আবার 500 মাল ক্রয় করেছি। মাল ক্রয় করলে এবার আগের মালের সাথে আগে যে মাল 1400 মাল ছিল, এই 1400 আর নতুন করে কিনেছি 500, এই 1400 আর 500 যোগ হইয়া মাল হয়ে যাবে 1900। এই পণ্যে আর পণ্যে যোগ করব, পরিমাণ আর পরিমাণ যোগ করব। আগে টাকা ছিল 30,000, এই 30,000 এখন টাকা 11,000, 30 আর 11 যোগ করব, যোগ করলে হবে 41,000। এবার 41,000-কে 1900 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে বের হবে 21 টাকা 57 পয়সা, মানে 21.578 টাকা। বলো বুঝছো কিনা? যে বলছিলা আবার বুঝানোর কথা, তুমি কি বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা ফাইন। আর কারো কোনো প্রশ্ন আছে, কনফিউশন আছে? না স্যার। ওকে ফাইন, ভেরি গুড। এবার আসো আমাদের 8 তারিখে গুদামে মানে স্টোরে মাল হয়ে গেল 1900, টাকা হলো 41,000, দর হচ্ছে 21.578। 12 তারিখে আইসা মাল ইস্যু করব, 12 তারিখে আইসা মাল ইস্যু করলাম 1200, মাল ইস্যু করলাম 1200। কত মাল ইস্যু করেছি? 1200 স্যার। 1200 মাল ইস্যু করলে আমার মালের পরিমাণ কমবে না বাড়বে? কমবে। ওয়ালাইকুম সালাম। সোহাগী আসতো মনে হয়। জি স্যার। তুমি কি অসুস্থ নাকি? না স্যার একটু। আচ্ছা খেয়াল করো, মাল ক্রয় করলে যেমন মালের পরিমাণ বাড়ে, ঠিক মাল ইস্যু করলে মালের পরিমাণ কমে। এবার ইস্যু করেছি 1200 মাল, তাহলে তোমার কাছে আছে 1900 মাল। এই 1900 মাল থেকে এই 1200 মাল তুমি এখন বিয়োগ করে দিবা, বিয়োগ করলে মাল থাকবে 700। কথাটা আবার বলছি, মাল 1900 আছে, 1200 বিয়োগ করে দিবা, এখানে যে রেট আছে এই রেটটা এখানে লিখে দিবা। 1200-কে এই রেট দিয়ে গুণ করলে এই টাকাটা আসবে। এবার একটা কথা খেয়াল করে শোনো বলি, মাল ক্রয় করলে যেমন পরিমাণে পরিমাণে যোগ করি, মাল ইস্যু করলে এই পরিমাণ থেকে পরিমাণ বিয়োগ করব, অর্থাৎ 1900 থেকে 1200 বিয়োগ করে থাকে 700। মাল ক্রয় করলে এই টাকা যোগ করতাম, আর ইস্যু করলে এই 41,000 থেকে এই টাকাটা বিয়োগ করে দিব। যখন ইস্যু করব স্যার দরটা কি আগেরটা থাকবে? এখন দরটা আগেরই থাকবে, এই দরটা এইটা থাকবে, এটা যেই দরে ছিল দরটা থাকবে। এবার 41,000 থেকে এটা বিয়োগ করে দেবো, এই টাকাটা বিয়োগ করব, বিয়োগ করলে এই টাকাটা থাকবে, আর দর যা আছে তা বসাই দিব। এটা আর ভাগ করে বসাবো না, এটা যা আছে তাই বসাই দিব, এটা ভাগ করতে হবে না, ভাগ করলে মিলবে না, ভাগ করার দরকার নেই। স্যার মিলে পরিমাণটা বিয়োগ করব। শুধু স্যার মিলে মিলে অনেক ক্ষেত্রে পয়সা এদিক সেদিক হয়ে যাবে, 1-2 পয়সা এদিক সেদিক হয়ে যাবে। কিন্তু পরেরটা স্যার মিলে না। হ্যাঁ মিলবে না, একটু এদিক সেদিক, এই জন্য ভাগ করবা না, শুধু পরিমাণ থেকে পরিমাণ বিয়োগ করবা, টাকা থেকে টাকা বিয়োগ করে লিখে দিবা, আর দর আগেরটা আগে লিখে দিবা। দর একমাত্র বদলাইবা কখন? নতুন করে মাল ক্রয় করলে, নতুন করে মাল ক্রয় করলে ভাগ করে দর বের করবা।
এছাড়া এখানে ভাগ করার দরকার নেই, শুধুমাত্র ইস্যুর বেলায় গুণ করবা। কিন্তু এখানে আইসা পরিমাণ থেকে পরিমাণ মাইনাস, 1900 থেকে 1200 মাইনাস, আর 41,000 থেকে এই 25,895 মাইনাস, তাহলে এই টাকাটা থাকবে, আর এর দর যা আছে এটা বসাই দিবা। বলো বুঝছো না বুঝো নাই? তোমরা কি বুঝছো আমার কথা? জি স্যার বুঝছি, খালি পরিমাণ আর পরিমাণটা বিয়োগ হবে। হ্যাঁ, ছয় আর পরিমাণ বিয়োগ। আর পরিমাণ, টাকা আর টাকা। 20 তারিখে আবার ইস্যু করেছি, 20 তারিখে আবার ইস্যু, না 20 তারিখে আবার ইস্যু 500 একক। তাহলে এখানে আছে 700 মাল, ইস্যু করলাম 500 মাল, মাল কটা থাকবে? 200টা। 200। এই দেখো পরিমাণ থেকে পরিমাণ বিয়োগ, এখানে দাম যা আছে এই দাম রেট দর যা আছে তা বসাই দিব। এবার এটা দিয়ে 500 গুণ করলে টাকা হয় 10,789 টাকা। এবার টাকা থেকে টাকা বিয়োগ করব, এই 15,105 টাকা থেকে এটা বিয়োগ করব, তাহলে টাকা থেকে 4,316, আর দর যা আছে তাই বসাই দিব। বলো বুঝছো না বুঝো নাই? স্যার এটা আগের মতোই না? হ্যাঁ, আগের মতোই, তারিখটার মতো। দরটা শুধু বসাই দিব। জি স্যার বুঝছি। আচ্ছা, আবার 22 তারিখে ক্রয় করেছি, 22 তারিখে 700 একক, 22 তারিখে আবার 700 একক ক্রয়। এবার বলো পরিমাণ কি হবে? স্যার পরিমাণ 900 হবে, 200 লাগের। 900 হবে, আগে আছে 200, এখন হলো 700, যোগ করে হয়ে যাবে 900। ঠিক আছে? আর টাকা, এই যে 24 টাকা 16,800 হয়েছে, এই 16,800 আর 4,316, এই টাকা আর টাকা যোগ হয়ে যাবে, টাকা আর টাকা যোগ হয়ে যাবে। ফাতেমা বলো এই রেটটা বের করব কিভাবে? এখন দর বের করব কিভাবে? স্যার কি কোশ্চেন থাকবে বলো? আমরা তো পরিমাণ আর এই যে 200 আর 700 যোগ করে 900 হয়েছে, টাকা আর টাকা যোগ করে 21,116 হয়েছে, এই দর বের করবো। কি দরটা কেমনে বের করবো? দরটা 21,116 ভাগ 900। ভাগ 900। হ্যাঁ, ভেরি গুড। এবার দর দেখো, দর বদলাই গেছে। একমাত্র মাল ক্রয় করলে দর বের করব, ইস্যু করার সময় দর আর বের করার দরকার নাই, দর যা আছে তাই লিখে দিব। ফারজানা বুঝছো? জি স্যার বুঝছি। জান্নাত? হ্যাঁ, মোমো জি বুঝছো স্যার নাকি? আমিও বুঝছি। মোমো বুঝছো? জি স্যার বুঝেছি। লামিশা? লামিশা তুমি বুঝছো? সুমাইয়া পরে আসছো, সুমাইয়া সোহাগী তোমরা তো পরে আসছো, বুঝতে পেরেছো এটা? না স্যার। স্যার আমি আগে এসেছিলাম স্যার, আমারটা আবার কেটে গেছে, দেন আবার ঢুকছি। আচ্ছা, আর কি বুঝছো কিনা বলো? জি না স্যার। স্যার। ওকে, ভেরি গুড। বুঝতে পারলেই হলো, আলহামদুলিল্লাহ। বুঝা দরকার, না বুঝলে আমাকে বলবা, স্যার আমি আমি আবার। বুঝি নাই। সোহাগী বুঝো নাই? সোহাগী তো মাঝখানে এসছো, তোমার একটু বুঝতে জি কষ্ট স্যার। হবে। তুমি আচ্ছা আগে শুনতে থাকো, শুনতে থাকো, দেখো যদি প্রবলেম হয়। তুমি তো ফিফুলি অঙ্কগুলো ক্লাস করোই নাই, করছো একটু? না স্যার, আচ্ছা, লাস্ট আমি কতগুলো ক্লাসে করিনি। আচ্ছা, না করলে তুমি আমার সাথে একটা এক্সট্রা ক্লাস করে নিও এক ফাঁকে, হ্যাঁ? ওকে স্যার। তুমি পার্সোনালি আমার সাথে একটা এক্সট্রা ক্লাস করে নিও, একটু স্বাভাবিক ক্লাসের আগে পড়ে। ওকে স্যার। আচ্ছা, এবার দেখো। স্যার কালকে করি। হ্যাঁ, কালকে। স্যার এই কাজটা আমিও করতে পারবো? যার প্রবলেম সেই করতে পারবা, এটা কারো কোনো একজনের জন্য না, যার সমস্যা হয় কিন্তু সেই করতে পারবা। স্যার কিভাবে করবো? স্যার রুমে এসে স্যার করবো? ক্লাস তো তোমাকে জুমই করতে হবে, তাই না? তো তোমরা ঠিক এটা আছে। হচ্ছে ক্লাসের সময়ের আগে পরে আমাকে বলবা যে স্যার আজকে আমি একটা এক্সট্রা ক্লাস করব, তখন আমি তোমাকে সেই সময়টা ঠিক করে দেব কখন করবা। এটা শনিবার থেকে বুধবারের মধ্যে করবা, কারণ ওকে স্যার। বৃহস্পতিবার আর শুক্রবার আমি তো গ্রামে চলে যাই, ঢাকায় থাকি না। হ্যাঁ, ও আচ্ছা। স্যার আপনার দেশের বাড়ি কই?
2500, নারায়ণগঞ্জ 2500। সেই জন্য জি আসছে। হ্যাঁ হ্যাঁ। তো যার সমস্যা থাকে, যে কোনো অঙ্ক সমস্যা হয়, সবাই এক্সট্রা ক্লাস করতে পারবা, আমাকে আগে ইনফর্ম করবা যে স্যার আজকে একটা এক্সট্রা ক্লাস করব, তাহলে আমি বুঝাই দেবো, সমস্যা নেই। ওকে ফাইন, খেয়াল করো, মার্চের 25 তারিখ মাল ফেরত দিয়েছি। আমি তোমাদেরকে বলেছিলাম মাল ফেরত দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে যেই মালটা সর্বশেষ ক্রয় করেছি, সর্বশেষ যে মালটা ক্রয় করেছি সেই মালটা আমরা ফেরত দিব। তো সর্বশেষ ক্রয় করা মাল হলো 24 টাকা রেটের মাল, ওইখান থেকে 50টা মাল ফেরত দিয়ে দিয়েছি 24 টাকা করে, 1200 টাকা। যখন 550টা মাল ফেরত দিয়েছি, আমার কাছে মাল ছিল 900, এখন চলে গেল 50, মাল থাকবে আর 850টা, এমনি এটার একটা ক্লাসও করে কিছুই বুঝতেছি না। মাল থাকবে 850। আর এখানে আছে অ্যাকাউন্টিং 21116, এখান থেকে চলে গেছে 1200 টাকা। 21116 থেকে 1200 মাইনাস করে দিব, তাহলে এই টাকাটা থাকবে। এবার এটাকে তুমি ভাগ করে দাও, রেটটা বের হয়ে যাবে। এবার ভাগ করেছি, কেন ভাগ করেছি? কারণ এবার যে ইস্যু করেছি এটা কিন্তু এই রেটে ইস্যু করি নাই, এটা কিন্তু যে টাকাটা কিনেছিলাম সেই দামে ইস্যু করেছি, এই জন্য এখানে রেটটা চেঞ্জ হয়েছে, মানে ভাগ করে বের করেছি ফেরতের বেলায়। এই হলো আমার ফেরত। 30 তারিখে আইসা তুমি আবার মাল ইস্যু করেছো 600, মাল ছিল 850, চলে গেল 600, থাকলো 250। টাকা ছিল 19,916, এটাকে এই রেটটা যখন তুমি এটাকে ইস্যু করবা তখন এটা গুণ করলে 14,058। এবার 19,916 থেকে 14,058 বিয়োগ করবা, বিয়োগ করলে থাকবে 5,858। রেট যা আছে রেট তাই বসাই দিবা, রেট চেঞ্জ হবে না, যা ছিল তাই বসাই দিবা। এই হলো উদ্বৃত্ত। 25 তারিখের দরটা বুঝলাম না। 25 তারিখের দরটা চেঞ্জ হয়েছে। রেটের দরটা। হ্যাঁ 25 তারিখটা আবার বলছি, খেয়াল করো। 25 তারিখে মাল ফেরত দিয়েছি, মাল ফেরত দিব কোত্থেকে? যে মালটা লাস্ট কিনেছিলাম, লাস্ট কিনেছি 24 টাকা দামের মাল কিনেছি। তো যেহেতু 24 টাকা রেটের মাল কিনেছি, এই 50টা মাল 24 টাকা করে ফেরত দিয়ে দিলাম, ফেরত দিলে হইলো 1200 টাকা। তো যখন আমি একটু রাখি, এটা একটু মুছে নেই, দাঁড়াও, মুছে নিলে তোমাদের বুঝতে সহজ হবে না। আচ্ছা বলো, ফেরত দেওয়ার বিষয়টা কি বুঝছো? ফেরতটা জি স্যার বুঝছি তো। তো ফেরতটা কত করে দিয়েছি? 24 টাকা দিয়েছি না? জি স্যার। আমার উদ্বৃত্তের কোনো রেট, আমাদের উদ্বৃত্তের যে ঘর আছে সেখানে রেট কি 24 টাকা আছে? 22 তারিখে 22 তারিখে রেট হল 23 টাকা, কত আছে? 23 টাকা 46 পয়সা। 23 টাকা কয় পয়সা? 22 তারিখে আমার দর আছে 23 টাকা 46 পয়সা, কিন্তু আমি তো ইস্যু করছি 24 টাকা করে। রেট কি এক না আলাদা? স্যার আলাদা তো। আলাদা রেট। যদি আলাদা রেট হয় তখন টাকাটা এভাবে মিলবে না। তখন তুমি কি করবা, এই 900 থেকে মাইনাস করবা 50টা, থাকলো 850। 21,116 থেকে মাইনাস করবা 1200, থাকলো 19,916। যেহেতু এই রেট আর এই রেট এক না, এই কারণে এখন 19,916 কে 850 দিয়ে ভাগ দিবা, ভাগ দিলে এই রেটটা বের হবে 23,430 টাকা, এটা বের হবে। বলো 25 তারিখের দরটা বুঝছো না বুঝো নাই? জি স্যার এখন বুঝছি। জি স্যার বুঝছি। ফাইন, ভেরি গুড। এরপরে তুমি স্বাভাবিকভাবে আবার 30 তারিখে যখন ইস্যু করেছো, যখন 30 তারিখে ইস্যু করলা 600 মাল, এই 600 মাল ইস্যু করার সময় মাল ছিল 850, ইস্যু করলা 600,
তাহলে মাল কয়টা থাকবে? পণ্য থাকবে কয়টা? 250 250টা মাল থাকবে। পণ্য থাকবে 250টা, রইল 250টা। এবার এখানে যে দর আছে এই দর এখানে বসায় দিবা। 23 টাকা 43 পয়সা, এই 6 রে গুণ দিলে টাকা হবে 14,058। এবার 19,916 থেকে এই 14,058 বিয়োগ করবা, বিয়োগ করে থাকে 5,858 টাকা থাকবে। 5,858, এই 5,858 কি তখন তুমি আর ভাগ করার দরকার নাই, এই যে রেট আছে এই রেটটা এখানে সরাসরি বসাই দিবা। এখন আর কেন ভাগ করার দরকার নাই, যেহেতু ইস্যু রেট আর এইখানকার রেট এক রেট হইলে এটা আর ভাগ করতে হবে না, শুধু বসাই দিবা, বাস হয়ে গেল। এটাকে বলে ভারযুক্ত কর পদ্ধতি। ফিফুলিপি থেকে সহজ না কঠিন? স্যার পিপলিহুড থেকে সহজ, ঝামেলা কম। ফিফুলিপি থেকে সহজ, হ্যাঁ ফাইন। জি স্যার, এটা মজা লাগছে, বাট পিপলিহুড একটু কঠিন। বহুত ঝামেলা। ফিফুলিপির অঙ্ক অনেক সোজা। আসলে আমরা তো ক্লাস অনলাইনে করতেছি, আমি যদি তোমাদের হাতে কলমে সামনে বোর্ডে করে দেখাইতে পারতাম তোমরা আরো সহজে বুঝে যাইতা। এখন তো দূর থেকে মুখে বইলা বইলা তোমাদের আমাকে দেখছো না, খাতা দেখতেছো না, হ্যাঁ, এজন্য একটু কনফিউশন লাগতেছে। তারপরও সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। ফিফুলিফু আবার তো করাবো, করলে দেখবা ইজি হয়ে যাবে। বলো। লিপুর বেশি ঝামেলা। জি স্যার ঠিক বলছে। একটু ঝামেলা তো আর থাকবে, তবে এটা থাকবে না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা অঙ্ক করালে ঠিক হয়ে যাবে। এই অঙ্কটা তোমাদেরকে আমি ফিফু করে করাবো, আবার সামনে আরেকটা অঙ্ক আমি নিয়ে আসতেছি তোমাদের জন্য, ওইটা ফিফু করাবো আর লিফু করাবো। এখন ভারযুক্ত কর সবাই পারবা? জি জি স্যার। স্যার। হ্যাঁ, বলো কারো কোনো প্রশ্ন আছে ভারযুক্ত করের মধ্যে? না স্যার, একটা কোশ্চেন আছে। বলো কি কোশ্চেন? তো আমাদের এক্সাম কবে হবে? অন্যান্য বেশিরভাগ কলেজে কিন্তু ফাইনাল এক্সাম হয়ে যাচ্ছে, আমাদের তো একটা এক্সাম হয়ে অফ হয়ে গেল। তোমাদের এক্সাম নিয়েও আলোচনা চলতেছে, অলরেডি মিটিং হয়েছে, মিটিং এর সিদ্ধান্ত হয়েছে তোমাদের এক্সামটা হবে। কারণ সেই এক্সাম আমাদের সকালবেলা ডেট আসছে তো একটা এক্সামের। একটা তোমাদের এক্সামের রুটিন একটা দিয়েছিল সম্ভাব্য, তাই না? তো এখন এই পরীক্ষাটা কেমনে হবে, অনলাইনে হবে নাকি হাতে কলমে হবে, এই বিষয় নিয়ে আলোচনা চলতেছে। আমাদের সম্মানিত শিক্ষকগণ যারা দায়িত্বে আছেন স্যাররা আলোচনা করতেছে, ওইখানে একটা সিদ্ধান্ত হইলেই তোমাদের জানিয়ে দেওয়া হবে পরীক্ষাটা কবে হবে। হ্যাঁ, আর পরীক্ষার সিলেবাস জানাই দিব। সিলেবাস বলতে যেগুলো শিখিয়েছি তোমাদেরকে, ফার্স্ট পেপারে কয়টা অধ্যায় পড়াইছি? 3টা, 1, 2 এবং 4। 1, 2 আর হচ্ছে 4। আর সেকেন্ড পেপারে পড়াইলাম এই একটা পড়াচ্ছি এখন 8 নম্বর অধ্যায়। এর ভিতরেই পরীক্ষা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর তোমাদের বোর্ড কর্তৃক যদি সিলেবাস দিয়েছে এরকম তোমরা কি জানো? সোহাগ একটা প্রশ্ন করছিল আমাকে যে বোর্ড থেকে কোনো জি সিলেবাস স্যার। দিয়েছে কিনা। আসলে আমি জি কোনো স্যার, সিলেবাস দিয়েছে। এখনো পাইনি, আমি বোর্ডের ওয়েবসাইটে সার্চ করেছিলাম, পাইনি। তোমরা যদি না জেনে স্যার, থাকো। আমাদের কলেজ থেকেও তো হারুন স্যার দিয়ে দিয়েছে আমাদের ইয়াতে, ওই যে আমাদের গ্রুপে আপনাকে জিজ্ঞেস করার পর স্যার দিয়েছে আর কি। ওইটাই দিয়েছিল ইংরেজির জন্য নাকি? স্যার সব সাবজেক্ট। আমাদের গ্রুপে দিয়েছে সব সাবজেক্টের, মানে সবগুলো? আর সব গ্রুপেরই। আচ্ছা যাক, তো ওইখানে তাহলে ওইটা আমি আবার একটু ভালো করে দেখবো যে কোন কোন অধ্যায়গুলো আছে, দেখে তার জি উপর স্যার, আমি আপনাকে লিংকটা শেয়ার করব, আপনি আচ্ছা, দেখে আমাকে নিন। গ্রুপে লিংকটা শেয়ার করে দিও, আমি দেখে নেবো না কোন কোন অধ্যায়গুলো আছে। ক্লাস সময় শেষ হয়ে যাবে, এখনই বন্ধ হয়ে যাবে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমায় বলতে পারো। নো স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার, আমরা এক্সট্রা ক্লাসটা কবে করতে পারি স্যার? এক্সট্রা রবিবারে? ক্লাসটা তুমি কাজ করো, রবিবার দিন করো। রবিবারে 12টায়, রবিবারে না, 12টায় ক্লাস শেষ হবে। ক্লাস শেষ হওয়ার পরে আর কি, 12টা যদি শেষ হয় তাহলে 12টায় করতে পারবো, অসুবিধা নেই। জি স্যার, 12টায় আর শেষ তোমাদের হবে। মধ্যে অন্য কেউ যদি এই অঙ্ক না বুঝে থাকো মানে একেবারে, তাহলে সোহাগের সাথে ক্লাসে থাকতে পারবা। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। যে ক্লাস আছে ওইখানে 12টা যদি ক্লাস না থাকে তখন তোমরা থাকবো আর কি। সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার, স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।